সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শ্রী নারায়ণ সান্যালের লেখা একটি রহস্য রোমাঞ্চ সত্যি ঘটনা অবলম্বনে উপন্যাস মোনালিসার প্রেমে। প্রথম পর্বে আমরা দেখেছি ভিনসেনজো পেদ্রো চুরি করেছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান আর্টিফ্যাক্ট মোনালিসার ছবিটি। এই চুরির পিছনে যার হাত রয়েছে তিনি হচ্ছেন মার্কুইস ওয়ালফের্নো। প্রথম পর্বে আমরা জেনে নিয়েছি ওয়ালফের্নো কী করে তার কাজ শুরু করেন। আজ জানব সেই চুরির বিস্তারিত খবর। গল্পটা শুরু করার আগে একটা অনুরোধ, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন। মার্কুইস বুঝতে পারেন ধুরন্ধর সহকর্মীর সাক্ষাৎ পেয়েছেন তিনি। বাজিয়ে নিতে বলেন, কারকেলার পদ্ধতিটা কি প্যারির বো আর্ট স্কুলে শেখানো হয়? হয় না, কিন্তু আপনি কেন ধরে নিচ্ছেন আমি নিতান্ত নোভিস? এ কাজ আগেও করেছি, তবে ঝুঁকিটা বড় বেশি। আমার সঙ্গে কারবারের এটাই সুবিধা, সব খরচ খরচা আমার, সব রিস্ক আমার, তাই লাভের 12 আনা আমার, সব টেকনিক্যালিটি আপনার, তাই বখরাও বাকি 4 আনা। আপনি কি আশা করছেন অরিজিনাল মুরিল্লোখানা আপনি মাত্র 2000 পেশোতে বেচবেন? না, 500 পেশোর অফারটা আমার নয়, আপনার। তখনও আপনি পাকাপাকিভাবে আমার সঙ্গে বিজনেসে নামার কথা ভাবেননি। আমার আশা অরিজিনাল মুরিল্লোখানা অন্তত 6000-এ বেচব, তাহলে তার 4 আনা আপনার হবে, মানে 1500 পেশো। পেশো নয়, ডলার, মার্কিন ডলার, অর্থাৎ আপনার হিসাবে 40,000 পেশো। বজ্রাহত হয়ে গেলেন সাঁতরো। এত দাম? কিন্তু ও ভদ্রলোক বেচবে কি করে? কাকে? যে কিনবে সে কি আসল নকল যাচাই করে নেবে না? সেই মর্মে প্রশ্ন করতে মার্কুইস বলেন, সব কিছুই আপনার চোখের সামনে ঘটবে, যাতে আপনি দেখতে পান আমি নগদে কত পেলাম। কিন্তু তার আগে বলুন, কারকেলার পদ্ধতিটা আপনার কি জাতের? শুধু কারকেলার পদ্ধতিটা নিখুঁত হলেই চলবে না মসিয়ে, আমাকে অনেকগুলি সহজলভ্য রং এড়িয়ে মূল ছবির হুবহু নকল আঁকতে হবে। যেমন ক্যাডমিয়াম ইয়েলো, কোবাল্ট ব্লু, জিঙ্ক হোয়াইট ইত্যাদি ব্যবহার করা চলবে না। তাই 4 আনা নয়, 6 আনা ভাগ আমার, যদি নিখুঁত নকল চান। এমন নিখুঁত যাতে শুধু ম্যাগনিফাইং গ্লাসেই নয়, অনুবীক্ষণ যন্ত্রেও তা ধরা যাবে না। আগে ব্যাপারটা আপনি বুঝিয়ে বলুন, তারপর শতকরা ভাগের হিসাব হবে। সাঁতরো প্রক্রিয়াটা বুঝিয়ে দেন। বাজারে এই শতাব্দীর প্রথমে যেসব রং শিল্পীরা ব্যবহার করতেন তা 200-300 বছর আগেকার শিল্পী, যেমন ভেরমিয়ার, মুরিল্লো, ফ্রান্স হালস বা রেমব্র্যান্ড ব্যবহার করেননি। তা তখন বাজারে পাওয়া যেত না। রঙিন পাথর ঘষে ওইসব রং তারা নিজেরাই তৈরি করে নিতেন, যেমন করেছেন আলতিমিরার আদিম শিল্পী থেকে অজন্তা গুহা শিল্পীরা। এছাড়া 200-400 বছরের পুরনো অয়েল পেন্টিংয়ে এক ধরনের চুলের ফাট অনিবার্য, সেটা মহাকালের স্থূল হস্তাবলেপনের পরিণাম। সদ্যপ্রস্তুত ছবিতে কৃত্রিমভাবে ওই চুল ফাটের দাগ বানাতে হবে। এজন্য 2 কোট অস্বচ্ছ ভার্নিশের প্রলেপ দিতে হবে সদ্য সমাপ্ত চিত্রে। প্রথম কোট বা আন্ডার লেয়ারটা হবে এমন জাতের ভার্নিশ যা শুকিয়ে উঠতে দীর্ঘ সময় নেয়, আর তার ওপরের প্রলেপটা হবে শীঘ্র শুকিয়ে ওঠার উপযুক্ত কোনো ভার্নিশ। দুটো অস্বচ্ছ ভার্নিশের প্রলেপ দেওয়া শেষ হলে ঠান্ডা হাওয়ায় শুকিয়ে নিতে হবে, ফ্যানের হাওয়ায়। যেহেতু দুটি প্রলেপ ওই হাওয়ার প্রকোপে
ভিন্নভাবে শুকিয়ে উঠবে, তাই রঙের ওপর মাকড়সা জালের মতো চুল ফাট দেখা দেবে। তাকেই কারকেলার বলা হয়। তখন তার উপর খুব হালকা করে গ্রাফাইট স্প্রে করতে হবে, যাতে একটু পুরনো পুরনো দেখায়, রঙের চেকনাইটা কিছুটা ম্লান হয়ে যায়। প্রক্রিয়াটা আদ্যপান্ত শুনে মার্কুইস জানতে চাইলেন, অণুবীক্ষণ যন্ত্রেও ধরা পড়বে না? যদি না রীতিমতো কোনো বিশেষজ্ঞ, সাধারণ আর্ট কনৌজার নয়, এই প্রক্রিয়া সম্বন্ধে অভিজ্ঞ কোনো রসায়নবিদ ছবিটা পরীক্ষা করেন। মার্কুইস এবার 10 আনা 6 আনা ভাগে স্বীকৃত হয়ে গেলেন। সাঁতরার প্রথমটা মনে হয়েছিল 8 আনা ভাগের বখরা দেওয়া উচিত তার কেরামতির মূল্য দিতে, কিন্তু মার্কুইসের বিক্রয় পদ্ধতির কেরামতি দেখে পরে তিনি মনে মনে স্বীকার করেছিলেন লোকটার প্রাপ্য হওয়া উচিত 10 আনা ভাগেরও বেশি। নিখুঁত ব্যবস্থাপনা মার্কুইসের। সাঁদ্র গোপনে ছবিখানা অরিজিনাল মাপে বর্ধিত আকারে পুনরায় আঁকতে, কৃত্রিমভাবে তাতে চুল ফাট ধরাতে যে 7 দিন সময় নিলেন, তার ভিতর মার্কুইস সুপরিকল্পিতভাবে তাঁর জাল বিস্তার করলেন। বিদেশি ট্যুরিস্টদের যারা দ্রষ্টব্য জিনিস দেখিয়ে নিয়ে বেড়ায়, সেই জাতের গাইডদের একে একে টোকা মেরে 2-3টি উপযুক্ত সহকর্মী বেছে নিলেন, যারা দোভাষী, যারা বোকাশোকা ধনী ট্যুরিস্টদের সঙ্গে ওর যোগাযোগ করিয়ে দিতে পারবে। দ্বিতীয়ত, সংগ্রহশালার একজন গার্ডকে সদলে নিলেন, এমন একটি গার্ড যার বিবেক অর্থমূল্যে ক্রয় করা যায়। তার তরফে একটিমাত্র শর্ত, কর্তৃপক্ষ যখন টের পাবেন যে ছবিখানা চুরি হয়ে গেছে, তখন যেন তার চাকরি নিয়ে টানাটানি না পড়ে। মার্কুইস তাকে আশ্বস্ত করলেন, তুমি আমার পরিকল্পনাটা আদৌ বুঝতে পারোনি। আমার সঙ্গে কারবারের ওইটা সুবিধে, সব রিস্ক, সব ঝুঁকি আমার। তোমাকে যেটুকু করতে হবে তার মধ্যে বেআইনি কিছু নেই, শুধু সময়ে একটু পিছন ফিরে থাকা। এজন্যই ছবি পিছু তোমাকে 100 পেসো দেবো আমি। গার্ড বললে, মশাই, আমি কচি খোকাটি নই, ঘটনার পরদিন তো ছবিখানা ওই দেওয়ালে থাকবে না, তখন আমাকে জিজ্ঞাসা করা হবে আমি কি বলবো? তখন তুমি আমার দিকে আঙুল দেখিয়ে বলবে, ওই ভদ্রলোক ছবিটা চুরি করেছেন। পারবে না? মানে আপনি বুঝি তার আগেই কেটে পড়বেন না? না, তার মানে পরদিন দেওয়ালে ছবিখানা টাঙানোই থাকবে, চুরি যাবে না। বুঝলাম না। স্বাভাবিক, এসো বুঝিয়ে বলি। সমস্ত পরিকল্পনাটা শুনে গার্ড হতচকিত হয়ে গেল। মার্কুইসের আমন্ত্রণ মতো সাঁদ্র এলেন মুরিল্লোখানা অপহরণের দিনে। বিকেল 4:30 সংগ্রহশালায় এসে দেখলেন মার্কুইস ঘুরিয়ে ঘুরিয়ে একজন ট্যুরিস্টকে ছবিগুলো দেখাচ্ছেন। সাঁদ্র এগিয়ে আসতেই মার্কুইস তাকে অভিনন্দন জানিয়ে ফরাসি ভাষায় ট্যুরিস্ট ভদ্রলোককে বললেন, ইনি মসিয়ে কস্টেলো, এই সংগ্রহশালার অ্যাসিস্ট্যান্ট কিউরেটর, কিন্তু উনি ফরাসি ভাষা বোঝেন না, শুধু স্প্যানিশ ভাষাটাই জানেন। টুরিস্ট ভদ্রলোক সাঁদ্রর সঙ্গে করমর্দন করে মার্কুইসকে নিম্নকণ্ঠে ফরাসি ভাষাতে প্রশ্ন করলেন, ইনি কি ভিতরের ব্যাপারটা জানেন? জানেন, কাল যখন আবিষ্কৃত হবে অরিজিনাল মুরিল্লোখানা খোয়া গেছে, তখন উনিই সামলে দেবেন। এইসব কারণেই $6,000 দাম পড়ে যাচ্ছে। উনি ফরাসি ভাষা একটুও বোঝেন না? বিলকুল না। ফরাসি আর গ্রিক ওর কাছে সমপর্যায়ে। হারামজাদাটা এভাবে কত ছবি পাচার করেছে? জন্মসূত্রে ফরাসি সাঁদ্রর ইচ্ছা হলো জবাবে বলেন, তোমার মতো হারামজাদা ট্যুরিস্ট যতবার এসেছে, কিন্তু বলতে পারলেন না, কারণ পরিকল্পনা মতো তিনি ওর কথা বুঝতে না পারার অভিনয় করছেন। নাট্যকারের নির্দেশ মোতাবেক উনি জানেন শুধু স্প্যানিশ। মার্কুইস বললেন, এবার আসুন স্যার, আমরা 13 নম্বর ঘরে যাই। 13 নম্বর হলেই আছে এই মুরিল্লোখানা। ছোট্ট ছবি,
10 ইঞ্চি বাই 16 ইঞ্চি। ওরা যখন সেখানে গিয়ে পৌঁছলেন তখন সে ঘরে 5-7 জন দর্শনার্থী। টুরিস্ট ভদ্রলোক মুরিল্লখানা খুঁটিয়ে দেখতে থাকেন। মার্কুইস বুঝতে পারেন তার উদ্দেশ্য। ছবির প্রতিটি রেখা, প্রতিটি রং, মুরিল্লোর স্বাক্ষর, এমনকি চুল ফাটের দাগগুলো পর্যন্ত সে এঁকে নিচ্ছে তার স্মৃতির পটে, যাতে ওই ছবিখানা হাতে পেলে সে সমঝে নিতে পারে আসলখানাই সে কিনেছে। একটু পরে ঘড়ি দেখে কামরার রক্ষক একটা ঘন্টা বাজিয়ে দিল। অর্থাৎ এখন সময় 5টা বাজতে 15, আর 15 মিনিটের মধ্যেই সংগ্রহশালার সদর দরজা বন্ধ হয়ে যাবে। গার্ড অন্যান্য দর্শনার্থীকে অনুরোধ করল হল ত্যাগ করতে। একে একে সকলে বেরিয়ে গেলেন। মার্কুইসের কাছে এগিয়ে এসেও স্প্যানিশ ভাষায় বললেন, আব কৃপা কর নিকাল যাইয়ে সাব। মার্কুইস বললেন, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। দ্বারের দিকে একটু এগিয়েই থেমে পড়েন। নাটকের ভাষায় যাকে বলে প্রস্থানোদ্যত ভঙ্গি। এই গার্ডটি উৎকোচে বশীভূত ওর সহকর্মী। অন্য সবাইকে খেদিয়ে নিয়ে দ্বার পর্যন্ত গেল। বুঝ মুখে জয়দ্রথের ভূমিকায় দণ্ডায়মান হয়ে চারিদিক দেখে নিল। এদিকে কেউ আসছে না এ বিষয়ে নিশ্চিত হয়ে ইঙ্গিত করল মার্কুইসকে। ঐন্দ্রজালিকের দ্রুততায় মার্কুইস ছবিখানা পেরে নামালেন। এজন্য গার্ডের টুলটার ওপরে উঠে দাঁড়াতে হলো তাকে। গার্ড নিজেই টুলটা সেখানে রেখে গেছে। ছবিখানা নামিয়ে তিনি উপুর করে ধরলেন। টুরিস্ট ভদ্রলোক ইতিমধ্যে পকেট থেকে নিজের কলমটা বার করেছেন। ছবির পিছনে দ্রুত গতিতে একটি স্বাক্ষর করে দেন। পর মুহূর্তেই মার্কুইস ছবিখানা আবার টাঙিয়ে দিলেন সস্থানে। দ্বার প্রান্ত থেকে গার্ড বেশ উচ্চ কণ্ঠে হাঁকড় পাড়ে, যাইয়ে সাব, আব কৃপা কর বাহার যাইয়ে। ব্যাপারটা কি হলো আদৌ বুঝতে পারলেন না সান্দ্র। পৃষ্ঠদেশে স্বাক্ষর সমন্বিত অরিজিনাল মুরিল্লখানাকে দেওয়ালে ঝুলিয়ে রেখে কোন চতুর্বর্গ লাভ হলো? ওরা 3জনে বেরিয়ে এলেন। বাইরে অপেক্ষা করছিল একটি গাড়ি। মার্কুইস স্বয়ং স্টিয়ারিংয়ে বসলেন। তার পাশে বসলেন টুরিস্ট খদ্দেরটি। মার্কুইসের ইঙ্গিতে সাঁদর উঠে বসেন পিছনের সিটে। টুরিস্ট ভদ্রলোক মার্কুইসকে ফরাসি ভাষায়, যে ভাষাটা নাকি পরিকল্পনা মোতাবেক সাঁদরর অজানা, প্রশ্ন করলেন, ইস, হারামজাদাটাকে আবার হোটেলে নিয়ে যাচ্ছেন কেন? মার্কুইস এক গাল হেসে বললেন, কারণ হারামজাদাটা সচক্ষে দেখতে চান আপনি আমাকে কত দিচ্ছেন ছবির দাম হিসাবে। শালা তো মহা খচ্চর, পার্টনার ইন ক্রাইমকে পর্যন্ত বিশ্বাস করে না। সাঁদ্র জানলার কাঁচটা নামিয়ে দিলেন। হাওয়া চাই। কান দুটো গরম হয়ে উঠেছে তাঁর। ওরা হোটেলে এসে পৌঁছেই বাঁধা ছাঁদা শুরু করলেন। কথাবার্তায় বোঝা গেল ভদ্রলোক আজ রাত্রেই জাহাজে চাপবেন। রাত 9টা হচ্ছে রিপোর্টিং টাইম। হোটেলে এসে চেক আউট করার যাবতীয় ব্যবস্থা করতে করতেই সেই গার্ডটি এসে হাজির, মোটর সাইকেলে চেপে। তার হাতে একটা ছোট্ট পোর্টফোলিও ব্যাগ। ওরা 4জনে ফিরে গেলেন হোটেলের ঘরে। দ্বার ভিতর থেকে বন্ধ করে দেওয়ার পর গার্ডটি ফোলিও ব্যাগ খুলল। সেটি বিশেষভাবে বানানো। তার ভেতরে একটি চোরা লাইনিং আছে। তা থেকে বার করলো একখানা ক্যানভাস। ফ্রেম ট্রেম নেই, শুধুমাত্র ক্যানভাস। ভদ্রলোক টেবিল ল্যাম্পটা জ্বালালেন। ছবির পিছনে নিজের স্বাক্ষরটা খুঁটিয়ে পরীক্ষা করলেন। ছবিটা চিৎ করেও দেখলেন, হ্যাঁ, সেই অরিজিনাল মুরিল্লখানাই। নিশ্চিন্ত হয়ে এবার তিনি হিপ পকেট থেকে ভারী ওয়ালেটটা বার করে নোট গুনতে বসেন। আধ ঘন্টা পরে ভদ্রলোককে ট্যাক্সিতে তুলে দিয়ে মার্কুইস বললেন, এবার আসুন সেলিব্রেট করা যাক আমাদের পরস্পরের সাফল্য। সাঁদরর গলা তখন শুকিয়ে কাঠ। বলছেন কি মশাই, এখন কেটে পড়ার ধান্দা দেখুন। এ মাত্র একটি রাত আছে। কাল সকালেই তো কি কাল সকালেই কি হবে? সংগ্রহশালার দরজা খুললেই সবার নজরে পড়বে মুরিল্লখানা নেই। মার্কুইস বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন মসিও, কাল সকালে কেউ
কিচ্ছু টের পাবে না। অরিজিনাল ছবিখানা যেখানে থাকার সেখানেই থাকবে। মানে আমি যে সচক্ষে দেখলাম অরিজিনালখানাই উনি নিয়ে গেলেন। হো হো করে হেসে ওঠেন মার্কুইস। না বন্ধু, উনি নিয়ে গেলেন মসিও কস্টেলোর আঁকা নকলখানায়। কস্টেলোকে চিনলেন তো? সেই যে হারামজাদাটা ফরাসি হয়েও শুধু স্প্যানিশ ভাষা জানে। ইন্দ্রজালের গোপন তত্ত্বটা এতক্ষণে বুঝিয়ে দেন। গার্ডটি গতকাল ডিউটি শেষ হবার পরে সাঁদ্রর আঁকা নকল ছবিখানা অরিজিনালের পিছনে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছিল। আসল নকল দুটি ছবি একই দিকে মুখ ফেরানো, অর্থাৎ ভদ্রলোক ঘণ্টাখানেক আগে নকল ছবিটার পিছনে স্বাক্ষর করে দিয়ে এসেছেন। সেলোটেপের বাঁধন সরিয়ে সেই পেছনের নকল ছবিখানায় গার্ড নিয়ে এসেছে তার মোটরসাইকেলে চেপে। টুরিস্ট খদ্দেরটিকে দোষ দেওয়া যায় না। সংগ্রহশালায় টাঙানো ছবির পিছনে নিজেও হাতে সই করেছেন, সেই স্বাক্ষর মিলিয়ে নিয়ে তবে দাম মিটিয়েছেন। তার অপরাধ কি? বিজ্ঞানের সব শাখাতেই যেমন হয়, প্রতারণা বিজ্ঞানেও সেই একই আইন। এই শুনলে অ্যাটম অবিভাজ্য, আলোক সরল রেখায় চলে। ভালো করে তত্ত্বটা সমঝে নেওয়ার আগেই শোনা গেল না, অ্যাটমকে ভাঙা যায়, আলোক তরঙ্গ পথে চলে। মার্কুইস যে অনবদ্য ফর্মুলাটা বার করলেন, তাও বেশি দিন ধোপে টিকল না। তা হোক, ওই ফর্মুলা মোতাবেক খান 10-12 ছবি উনি বিক্রি করেছেন। মার্কুইস আর সাঁদ্র বিভিন্ন অ্যাকাউন্ট খুলে অর্থ সঞ্চয় করেছেন। এক ব্যাংকে বেশি অর্থ আমানত করা বুদ্ধিমানের কাজ নয়, তাতে সন্দেহের উদ্রেক করে। বছরখানেক দিব্যি চলল। অপেক্ষাকৃত কম নামী চিত্রকরের ছবি বিক্রি করা কঠিন নয়, কিন্তু নামী চিত্রকরদের সব ছবির হক হদিস যে আর্ট কানুজারের মুখস্থ। আর্ট জার্নালে তাদের কথা ছাপা হয়। অধিকাংশ খদ্দেরই অবশ্য অত শত কিছুর খোঁজ রাখে না। তারা বিদেশে এসে দাও মেরে নিয়ে কেটে পড়তে পারলেই খুশি। কিন্তু মাঝে মাঝে ওয়াকিবহাল খদ্দেরকে নিয়ে মার্কুইস রীতিমতো বিপদে পড়ে যান। যেমন একবার এক টুরিস্ট দ্বিতীয়বার ফিরে এসেছিলেন সেই সংগ্রহশালায়। তাকে দেখেই আঁতকে উঠেছিলেন মার্কুইস। ভদ্রলোক ওকে জনান্তিকে টেনে নিয়ে গিয়ে প্রশ্ন করলেন, ব্যাপার কি মশাই? আমি যে ডুরারের উড কাঠখানার কিনে নিয়ে গেলুম, সেখানা সংগ্রহশালার দেওয়ালে আবার কি করে টাঙানো হলো? আপনি নিশ্চয়ই আমাকে নকল ছবি। চুপ 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 স্যার, অমন কথা বলবেন না। শুনুন আসল ব্যাপারটা। সেই অ্যাসিস্ট্যান্ট কিউরেটরকে মনে আছে তো? ব্যাপারটা চাপা দিতে সে একখানা হুবহু নকল বানিয়ে সংগ্রহশালায় টাঙিয়ে রাখার ব্যবস্থা করেছে। চুরি গেছে জানাজানি হলে ওর চাকরি নিয়ে টান পড়বে না? কিন্তু কেমন করে বুঝবো যে এখানাই আসল? আমাকে যেটা বিক্রি করেছিলেন সেটি নকল? খুব সহজে আমি প্রমাণ দেব, আসুন। একই প্রক্রিয়ায় 5টা বাজতে 15 মিনিটে ঘর খালি হলে সেই গার্ডটি দ্বার মুখে জয়দ্রথের ভূমিকায় পুনরায় অভিনয় করল। মার্কুইস টুলে উঠে ছবিখানি পেরে নামালেন, বললেন, অরিজিনালের পিছনে আপনি নিজের হাতে সই করেছিলেন নিশ্চয়ই মনে আছে। এবার সেটা খুঁজে বার করুন। খরিদ্দার তন্ন তন্ন করে খুঁজেও নিজের সইটা দেখতে পেলেন না। বললেন, কস্টেলো হারামজাদা তো দারুণ নকল ছবি বানিয়েছে। আমার কাছে যে অরিজিনালখানা আছে, এটি তো হুবহু তারই নকল। এখন তো বুঝছেন আপনার সঙ্গে কেউ তঞ্চকতা করেনি। এইসব কথা যেন বাইরের কারোর সঙ্গে আলোচনা করবেন না। ভুলে যাবেন না এখনও আপনি অপরাধের সঙ্গে জড়িত। আন্তর্জাতিক আইন মোতাবেক আপনাকেও গ্রেপ্তার করা হতে পারে, জেল হতে পারে। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। ভদ্রলোক পালাবার পথ খুঁজে পান না। আর একবার একখানা ভেরমিয়ার বেচতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হলো ওকে। খদ্দের রীতিমতো খলিফা। সে জানে ভেরমিয়ারের মাত্র খান 15 ছবি বিশ্বললিত কলায় স্বীকৃত। $50,000 সে যেখানে কিনছে সেটা যে অরিজিনাল
তা সে বুঝে নিতে চাইল। তাই প্রত্যাবর্তনের দিনেই সে ছবিখানা কিনতে রাজি হলো না। খোদায় মালুম সে কি জাতের সন্দেহ করেছে। বললে, ছবিখানা চুরি গেছে জেনে এখানে কি জাতের প্রতিক্রিয়া হয় তা সে সমঝে নিতে চায়। তার রিস্কটা আপনি বুঝতে পারছেন? হয়তো শহরের প্রত্যেকটি বড় বড় হোটেলে খানা তল্লাশি হবে। হয়তো কেন, নিশ্চয়ই তা হবে। সে রিস্ক আমার। $50,000 যেখানে ইনভলভড, সেখানে ঝুঁকিটা তো নিতেই হবে। মার্কুইস বলেন, কিন্তু আপনাদের উদ্দেশ্যটা কি? সংগ্রহশালায় টাঙানো ছবির পিছনে নিজের হাতে সই দেবেন ঠিক 5টায়, আর ডেলিভারি পাবেন 5:30টায়। নিজে হাতে করা সইটা মিলিয়েই তো আপনি পেমেন্ট করছেন। নকল ছবির প্রশ্নটা আসছে কোথা থেকে? ভদ্রলোক বললেন, সেজন্য নয় মশাই, আমি পরদিন সংবাদপত্রের কিছু কাটিংও সংগ্রহ করে নিয়ে যেতে চাই। বুঝলেন না, অরিজিনাল ভেরমিয়ার তো আমার বৈঠকখানা ঘরে টাঙিয়ে রাখতে পারবো না। কেমন করে পেয়েছি তার কৈফিয়ত দিতে হবে। আমি ছবিখানা কিনছি বেচবো বলে। 50,000-এ কিনে 1,00,000-এ ছাড়ব। যে কিনবে তাকে স্থানীয় সংবাদপত্রের কাটিং দেখিয়ে প্রমাণ করতে হবে যে এখানকার সংগ্রহশালা থেকে সত্যিই ওই ছবিখানি চুরি গেছে। মার্কুইসও পেছবার পাত্র নয়। $50,000 ইনভলভড। দলে নিতে হলো আরও একজন সহকারীকে, সংগ্রহশালার রেস্টোরেটর। তার কাজ হচ্ছে ছবিগুলির রক্ষণাবেক্ষণ। স্থির হলো সে সোমবারে ছবিখানা ঝাড়া পোঁচা করার জন্য নামিয়ে নেবে। সারাদিন কাজ করে সন্ধ্যায় সেটা টাঙাতে ভুলে যাবে। ছবিখানা স্টোর রুমের ভল্টে রেখে মঙ্গলবার অনুপস্থিত হবে। ফ্রেঞ্চ লিভে স্টেশন ছেড়ে চলে যাবে। মূল্যবান ছবি প্রতিবার দেওয়াল থেকে নামিয়ে নেওয়ার আগে রেস্টোরেটরকে সর্বাধিনায়কের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হয়, সেইটাই আইন। এক্ষেত্রে আইনটা লঙ্ঘন করতে হবে তাকে। ভদ্রলোক রাজি হলেন পাক্কা $10,000। সেবারে রবিবার সন্ধ্যা 5টায় খরিদ্দার ভদ্রলোককে স্বাক্ষরিত নকলখানা হস্তান্তরিত করা হলো। তারপরেই মূল ছবিটা স্ট্রং রুমে রেখে রেস্টোরেটর ভদ্রলোক গা ঢাকা দিলেন। সোমবার সংগ্রহশালা বন্ধ। মঙ্গলবার দারুণ হইচই হলো। ছবিটা খোয়া যাওয়ার কথা জানাজানি হয়ে গেল। তলব করতে গিয়ে দেখা গেল রেস্টোরেটর ভেগেছে। বুধবারের স্থানীয় কাগজে ছাপা হলো দুঃসংবাদরা। পুলিশে খানা তল্লাশি শুরু করলো। খরিদ্দার ভদ্রলোক ওই বুধবার রাত্রেই সেই কাগজের কাটিং নিয়ে সীমান্ত পার হয়ে চলে গেলেন। ছবিখানা অবশ্য তার অনেক আগেই সীমান্ত পার হয়ে চলে গিয়েছে। বৃহস্পতিবারে হন্তদন্ত হয়ে ফিরে এলেন রেস্টোরেটর ভদ্রলোক। স্বীকার করলেন অপরাধ, মানে কর্তব্যে অবহেলার। তবে ছবি চুরির নয়। সেখানে রীতির মতো গচ্ছিত আছে ওর স্ট্রং রুমে। সেসব খবর ছাপা হলো পরদিন স্থানীয় কাগজে। কিন্তু ততক্ষণে সেই খরিদ্দার ভদ্রলোকের জাহাজ অতলান্তিকে। স্থানীয় সংবাদপত্রের কপি তাঁর হাতে আর কোনো দিনই পৌঁছয়নি। কিংবা কে জানে, হয়তো পরে জানতে পেরেছিলেন তিনি, কিন্তু কৈফিয়ত দাবি করতে ফিরে আসার হিম্মত তাঁর ছিল না। কারণ জানেন, এ জাতীয় কারবারে কৈফিয়ত দাবি করতে বেগানা ফিরে যাওয়া যায় না। সেক্ষেত্রে খুন খারাপির ঝুঁকি নিতে হয়। এসব দুর্ঘটনা মোকাবিলা করেছিলেন মার্কুইস। তাঁকে পদ্ধতিটা বদলাতে হলো অন্য কারণে। একটি আন্তর্জাতিক আর্ট জার্নালে পড়লেন, লিসবনে একটি অরিজিনাল রেমব্রেন্ট বিক্রি করতে গিয়ে এক প্রতারক ধরা পড়েছে। জানা গেল সেটি নকল। তার পেছনে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির স্বাক্ষর আছে। অরিজিনালখানা আছে রায়ো ডি জেনেরিওর সংগ্রহশালায়। গোয়েন্দা পুলিশের আনাগোনা শুরু হয়ে গেল। অতঃপর সহযোগী গার্ডটি এসে মার্কুইসকে গোপনে সংবাদ দিয়ে গেল পালে বাঘ পড়েছে। সান্দ্রো আর মার্কুইস নীরবে তাঁদের ব্যবসা গুটিয়ে বুয়েনোস আয়ার্সে ফিরে এলেন। এবার কি করতে চান? অন্য কোনো সংগ্রহশালায় নতুন করে ব্যবসা খুলবেন,
জানতে চাইলেন সান্দ্র। বেশ বোঝা গেল তার পদোন্নতি হয়েছে, চিত্রকর থেকে প্রবঞ্চক। মার্কুস বললেন, না, আমি পদ্ধতিটাই বদলে দিতে চাই। বুঝলেন না, এই গোয়েন্দা পুলিশগুলো মহা হারামজাদা, যেমনই শেয়ানা তেমনই ফিচেল। ওরা এতদিনে বোধহয় আমার কায়দাটা বুঝে ফেলেছে। ওই ছবিটার পিছনে অজ্ঞাত ব্যক্তির স্বাক্ষর দেখে হয়তো ল্যাবরেটরিতে পরীক্ষা করে সেলোটেপের অস্তিত্বও বুঝে ফেলেছে। 2 আর 2 4 হিসাবে হয়তো আন্দাজ করেছে কিভাবে নকল ছবিখানা দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপের বাজারে গেছে। আমার বিশ্বাস ওরা দক্ষিণ আমেরিকার বিভিন্ন সংগ্রহশালায় ফাঁদ পেতে আমাদের জন্য অপেক্ষা করছে। বিশেষ করে দক্ষিণ আমেরিকাতেই কেন? যেহেতু লিসবনের সেই চোরাই ছবিটি অরিজিনাল রিও ডি জেনেরিওতে ছিল এবং আছে। তাহলে কি আমরা মার্কিন মুলুকে সরে যাব? না, শোনো সান্দ্র, এবার একটা বড় জাতের দাম মারতে হবে, যাকে বলে মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। এমন একটা বড় জাতের অপারেশন করতে হবে যার পর বাকি জীবন তোমাকে আর আমাকে এ ধ্যাসটামোর মধ্যে যেন আর না যেতে হয়। সেটা কীরকম? ধরো একটা ডিলে আমরা 3 লাখ পেলাম, তুমি 1 লাখ, আমি 2 লাখ। $3 লাখ একখানা ছবি থেকে? আপনি কি বতিচেল্লির প্রিমেভেরা অথবা রেমব্রান্টের নাইট ওয়াচের কথা ভাবছেন? না, তাতে 2 জাতের অসুবিধা। প্রথম কথা, 2খানাই প্রকাণ্ড মাপের, বগল দাবা করে পাচার করা যাবে না। দ্বিতীয়ত, ও 2খানাই ফ্রান্সে নেই। তুমি আমি দুজনেই ফ্রেঞ্চ ভালো রকমভাবে জানি। আমাদের পরবর্তী লক্ষ্যস্থল প্যারি, আরও সূচিমুখ করে বলতে পারি লুভার। লুভার কোনখানা? লিওনার্দোর মোনালিসা। সাঁতর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বার কয়েক কক্ষের এ প্রান্ত থেকে ও প্রান্তে পায়চারি করে ফিরে এসে বলে, আপনি বদ্ধ উন্মাদ। উন্মাদ কেন? পাগলামির কী দেখলে এতে? পাগলামি নয়, লুভর থেকে মোনালিসা ছবিখানা চুরি করা অসম্ভব। চুরি তো করব না, তুমি আঁকবে আর সেই নকলখানায় বেচবো আমি। আপনি গোড়ায় গলত করছেন। লুভার থেকে মোনালিসা চুরি গেছে কিনা এ খবর একটা ওয়ার্ল্ড নিউজ। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ যদি খবরের কাগজ পড়বার মতো বিদ্যের অধিকারী হয় তবে এই খবর সে জানবেই। কস্টেলো একখানা নকল এঁকেছে আর লুভর মিউজিয়ামের কর্তৃপক্ষ সেখানেই টাঙিয়ে রেখেছেন। এ কথা আপনি কাউকে বিশ্বাস করাতে পারবেন না। তাছাড়া লুভারে যারা পাহারা দেয় তারা কোনো খদ্দেরকে ছবির পিছনে সই করতে দেবে না, $1,00,000 পেলেও নয়। তৃতীয়ত, মার্কুইস ধমক দিয়ে ওঠেন, ওসব ছেঁদো কথা বাদ দাও সান্দ্র, আমার ওপর নির্ভর করো। সোজা কথায় আমার প্রশ্নের জবাব দাও। মোনালিসার হুবহু নকল আঁকতে পারার হিম্মত তোমার আছে? এমন একখানা নকল যা পরীক্ষা করে বোঝা যাবে না? তা আছে, যদি তার জন্য $1,00,000 মজুরি পাই। কিন্তু টিন্তুর কথা ছাড়ো। লুভারে বসে 7/8 স্কেলে ছবিখানা আঁকতে তোমার কতদিন লাগবে? সান্দ্র একটু ভেবে নিয়ে বললে, ধরুন 3 মাস। ঠিক আছে। আবার সেই ছবি দেখে ঘরে বসে ফুল স্কেলে দ্বিতীয়বার আঁকতে আরও 6 মাস। তাহলে তুমি তৈরি হয়ে নাও। শোনো সান্দ্র, সমস্ত দায় দায়িত্ব আমার, সমস্ত রিস্ক আমার, আর সমস্ত টেকনিক্যালিটি তোমার। লাভের অংশ বরাবর যেমন ছিল তাই, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তোমার, 2 ভাগ আমার। রাজি? রাজি, যদি আমাকে কোনো রকম বেআইনি কাজে ঝুঁকি নিতে না হয়। হবে না, তুমি তৈরি হয়ে নাও। নেক্সট স্টিমারে প্যারি রওনা হয়ে যাও। সবাই জানবে সাউথ আমেরিকায় ঘুরে তুমি বেশ কিছু ছবি বিক্রি করে দেশে ফিরে এসেছো সাবেক প্রফেশনে, অর্থাৎ লুভারে বসে ছবি আঁকা। ঘটনাচক্রে তুমি ছোট স্কেলে মোনালিসাখানায় আঁকছো। ছবিখানা শেষ হলে তুমি এখানে ফিরে আসবে। আমি 400 বছরের পুরনো ক্যানভাস তোমাকে সাপ্লাই করব। তাতে
ফুল স্কেলে ছবিখানা দ্বিতীয়বার এঁকে, ওই তোমার কি সব চুল ফাটের কায়দা মায়দা আছে, সব সেরে আমাকে প্যারিতে টেলিগ্রাম করবে, মেশিন সাকসেসফুলি ইনস্টলড। আমি তখন এখানে ফিরে আসব, ছবিখানা বেচব। বুঝতে পারলে? আদৌ নয়, আসল মোনালিসা লুভারে ঝোলানো থাকবে, আর আপনি এখানে এসে নকলখানা কেমন করে বেচবেন? এবার মার্কুইস নিজেই চেয়ার ছেড়ে উঠে পড়েন। ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে বার কতক পদচারণা করে ফিরে এসে আবার বসে পড়েন। বলেন, লুকিয়া সান্দ্র, কীভাবে কি হবে সেসব তোমার জেনে কাজ নেই, সেসব তোমার পক্ষে না জানাই মঙ্গল। তুমি শুধু আমার অর্ডার মোতাবেক কাজ করে যেও, আর কাজ হাসিল হলে আমার উপার্জনের খরচ খরচা বাদে লাভ্যাংশের 1/3 বুঝে নিও। সান্দ্র বেঁকে বসল। শুনুন সায়ার, এতদিন হয়ে গেছে, কিন্তু এবার তাতে আমি রাজি নই। এটা রীতিমতো বিগ ডিল, বলতে গেলে হয়তো শতাব্দীর সেরা বিগ ডিল, মানে চোরাই শিল্প পাচারের ইতিহাসে। হয় আপনি আমাকে বিশ্বাস করে সব কথা খুলে বলুন, নয় আমাকে বাদ দিয়ে কাজটা হাসিল করুন। মার্কুইস বললেন, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছে না। তোমাকে আমি সম্পূর্ণ বিশ্বাস না করলে এত বড় রিস্ক নিতাম না। আমার মনে হচ্ছিল সব কথা বিস্তারিত না জানাই তোমার পক্ষে মঙ্গল। যা হোক, তুমি যখন জানতে চাইছো তখন বলি। আজ থেকে 1 বছর পরে যেমন করেই হোক লুভার সংগ্রহশালা থেকে মোনালিসা ছবিখানা চুরি যাবে। মানে তারিখ আমি নির্ধারণ করব তোমার টেলিগ্রাম পেলে, আমেরিকায় মেশিনটা ইনস্টলড হয়েছে জানার পর। তুমি ঠিকই বলেছ, বাইরের সব কটা কাগজে পরদিন হেডলাইন নিউজ ছাপা হবে, ক্রমে তা সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করবে। ছবিটা যে চুরি গেছে এ বিষয়ে যখন কারো কোনো সন্দেহ থাকবে না, তখনই আমেরিকায় বসে আমি নকল ছবিটা বেচব। সেখানে বিক্রি হয়ে গেলে ফরাসি সরকার আসল ছবিখানা ফিরে পাবে। যে নকলখানা কিনেছে সে তখন হাত কামড়াবে। এবার বুঝলে? সবটা নয়, কিভাবে মোনালিসা চুরি যাবে সে প্রশ্ন আমি আদৌ তুলছি না। আমি ভাবছি অন্য একটি প্রশ্ন, কে ওখানে কিনবে? খদ্দের পাবেন কি করে? ওটা কোন মূর্খ কিনবে? কিনলেও তো তাকে সারা জীবন ওটা লুকিয়ে রাখতে হবে। কারণ হেতুটা বিস্তারিত বলা বাহুল্য, কিন্তু এসব কথা আবার বলছি তোমার না শোনাই মঙ্গল। শুনতে চাও? চাই, আমার দুরন্ত কৌতূহল হচ্ছে। তবে শোনো, শিল্পদ্রব্যের আন্তর্জাতিক চোরা কারবারের 2-3টি উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠান আছে। তারা $1,00,000 নিচে কেনা বেচা করে না। আমার মাথায় আইডিয়াটা আসার পর আমি 3টি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি। একজন জানিয়েছেন, হ্যাঁ, মোনালিসা ছবিখানা যদি লুভার থেকে চুরি যায় তবে সেখানা কিনবার মতো খদ্দের তাঁদের হাতে আছে, আনুমানিক $3,00,000 মার্কিন মূল্যে। ক্রেতা সেখানা নিয়ে কি করবে? সেখানা ফরাসি সরকারকে প্রত্যর্পণ করবে। তা চুপ, তার মানে ক্রেতা একটি স্বাধীন রাষ্ট্রের কর্ণধার, ফরাসি সরকারের সঙ্গে একটা বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আগ্রহী। কয়েক শত কোটি ডলারের ডিল। বুঝতেই পারছ, মোনালিসা চুরি যাওয়ায় ফরাসি সরকার বিশ্বের কাছে অপদস্থ হয়ে পড়বে। ছবিখানা অবিলম্বে উদ্ধার করতে না পারলে হয়তো আগামী নির্বাচনে বর্তমান সরকারের পতন ঘটবে। তাই ছবিখানা ফেরত পাওয়ার জন্য ওদের অপরিসীম আগ্রহ। আমার ক্রেতা সেই সুযোগটি নিতে চান। $3,00,000 আমার কাছে কিনে তিনি গোপনে সেটি ফরাসি সরকারকে উপহার দেবেন। গোপনে এজন্য যে কৃতিত্বটা তিনি ফরাসি সরকারকেই অর্পণ করতে চান, যেন তারা নিজেরাই ছবিটা উদ্ধার করেছেন। নির্বাচনের আগে এটা করতে পারলে সরকার অপরিবর্তিত থাকবে। ফলে ঠিক সেই মুহূর্তে আমার ক্রেতার স্বার্থে ওই বাণিজ্যিক চুক্তি করতে ফ্রান্স বস্তুত বাধ্য হবে। বুঝলে? সান্দ্র স্বীকার করলেন, এইবারে তাঁর বোধগম্য হয়েছে আদ্যান্ত পরিকল্পনাটা। এবার তিনি অন্য একটি প্রশ্ন করলেন, তাহলে আপনিও আমার সঙ্গে একই স্টিমারে পাড়ি যাচ্ছেন না কেন?
আপনাকে তো ছবিটি অপসারণের ব্যবস্থা করতে হবে। এখানে আপনার কি কাজ? না, একই জাহাজে আমরা যাব না। আমি যাব নেক্সট স্টিমারে, ছদ্মনামে, ছদ্ম পাসপোর্টে। মার্কোয়েস ওয়ালফিওর্নকে আজ থেকে তুমি চেনো না, আমিও চিনি না। তার কি প্রয়োজন? সেটা তুমি বুঝবে না। বুঝলে ভগবান তোমাকে যে অঙ্কন প্রতিভা দিয়েছেন, তাতে তুমি লাভের মাত্র 1/3 নিয়ে খুশি থাকতে না। বুঝলে না, 1 বছর পরে যে অপরাধটা অনুষ্ঠিত হচ্ছে, আমাকে তার জন্য এখন থেকেই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। মোনালিসা অপহরণের সঙ্গে কোনো সূত্রেই যেন মার্কোয়েস এদুয়ার্দো দ্য ওয়েলফিওর্নার নামটা যুক্ত করা না যায়, সে ব্যবস্থা এখন থেকেই করতে হবে। এখানেই শেষ হয়ে গেল মোনালিসার প্রেমের দ্বিতীয় পর্বটি। পরবর্তী পর্বটি আগামীকাল এই সময় আমার চ্যানেলে পেয়ে যাবেন। ততক্ষণ আমার চ্যানেলে আপলোড করা অন্যান্য গল্পগুলো শুনতে থাকুন। কিভাবে শুনবেন? এই ভিডিওর নিচে যে বার আছে, সেখানে গিয়ে ক্লিক করলেই চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে পাবেন প্লেলিস্ট। সেখানে আমার আজ পর্যন্ত সমস্ত আপলোড করা গল্প রয়েছে, থরে থরে সাজানো আপনাদেরই জন্য। সেগুলো শুনুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।